রাষ্ট্রীয় সম্মানে সেক্টর কমান্ডার সিআর দত্তকে শেষ শ্রদ্ধা। প্রণব মুখার্জিকে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় শোক। করোনায় আরও ৩৫ জনের মৃত্যু। দেশের ইতিহাসে রেকর্ড রিজার্ভ $৩৯০০ কোটি। রিমান্ড শেষে কারাগারে ওসি প্রতীক। বিরোধের জেরে কিশোর মুন্না খুন, গ্রেপ্তার ১৭। দেখছেন এটিএন নিউজ। রাত ৮টার নিউজ আওয়ারে আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী জলি। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে জানাবো বিস্তারিত। জাতির শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বীর উত্তম অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিআর দত্ত। পরে সবুজবাগের বড়দেশ্বরী মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। সকাল থেকেই আকাশ জুড়ে কালো মেঘ, সেই সাথে জাতির এক সূর্য সন্তানের বিদায় ধ্বনি। তবে কি এজন্যই ঢাকা দেখল না আজ সূর্যের মুখ? উনি একটা পূর্ণ জীবন পেয়েছিলেন, তাই না? এবং এই জীবনে অনেক কিছু করেছেন যেগুলি না করলে হয়তো আমরা বাংলাদেশ পেতাম না। জেনারেল দত্তও ছিলেন একজন অসাম্প্রদায়িক। জেনারেল দত্তও ছিলেন শোষিতের পক্ষে। বঙ্গবন্ধু যেটা বলেছিলেন, শোষকের বিরুদ্ধে। শোকের মাস অগাস্টের ২৫ তারিখে ৯৩ বছর বয়সী এই জাতীয় যোদ্ধার জীবনাবসান হয়েছে। তবে এমন যোদ্ধাকে শেষবারের মতো ভালোবাসা আর শ্রদ্ধা জানাতে এ বাংলার অপেক্ষাটা সপ্তাহখানেকের। সকালে বনানী DOHS-এ আনা হয় চিত্তরঞ্জন দত্তের মরদেহ। সে যখন ৭১-এ যুদ্ধ করলো, তার মেইন কারণ তো ছিল সে যুদ্ধ করলো দেশের জন্য, নট ফর আ পার্টিকুলার রেস অর রিলিজন এনিথিং লাইক দ্যাট, তাই না? তো ওই স্বপ্ন ডেফিনেটলি চাই এটা, এবং আমি তো মনে করি এটা অনেক আই ক্যান সি দ্য ইমপ্রুভমেন্ট। হ্যাঁ, হোপফুলি ইমপ্রুভ মোর। বাংলাদেশ সম্বন্ধে কিচ্ছু নাকি বলা যাবে না। উনি বলতেন ওরকম দেশ হয় না। এবং ওনার একটা কথা আছে, তোমরা যেখানেই থাকো, যেই জায়গায় থাকো, যেই দেশে থাকো, দেশকে ভালোবাসবে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি। মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দিরে শেষবারের মতো সিআর দত্ত। ফুলের তোড়ায় মুড়িয়ে যাওয়া কফিন প্রমাণ করে কত প্রাণে মুক্তি আর সাম্য গেঁথে গেছেন তিনি। এই দেশটা অর্জন করার পিছনে এই জেনারেল দত্তের মতো যারা নাকি ওই সময় ছিল তাদেরকে স্মরণ করা প্রয়োজন। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশটি পুনঃপ্রতিষ্ঠিত হোক, ৭২-এর সংবিধান অবিকৃতভাবে ফিরে আসুক, এই জন্যেই তার এই লড়াইটি তিনি আজীবন অব্যাহত রেখেছেন। দেশের যে কোনো ক্রান্তিকালে তার ভূমিকা জাতিকে সঠিক পথ নির্দেশক হিসাবেই সবসময় দিক নির্দেশনা দিয়েছেন, দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে দেশ এবং জাতি তার এক মহান সন্তানকে হারালো। এরপর রাষ্ট্র তার এই সূর্য সন্তানকে পয়লা দফা সালাম জানায়। পরের গন্তব্যটাই তার শেষ গন্তব্য, শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির। বাংলাদেশের প্রথম সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের প্রতিষ্ঠাতা মহাপরিচালককে দেয়া হয় সশস্ত্র সালাম। ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। যে লাল সবুজের পতাকার জন্য রণাঙ্গন দাপিয়ে বেরিয়েছেন এই সেক্টর কমান্ডার, সেই লাল সবুজের পতাকাটা তুলে দেওয়া হয় পরিবারের হাতে। এরপর অনন্ত লোকের পথে যাত্রা বাঙালির এই শ্রেষ্ঠ সন্তানের। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। জানাবো প্রণব মুখার্জির প্রয়াণ সংবাদ। শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায় নিলেন ভারতরত্ন প্রণব মুখার্জি। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর মঙ্গলবার দুপুরে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
জীবনের শেষ দিনগুলোতে যেখানে একান্তই নিজের মতো কাটিয়েছেন, মঙ্গলবার সেই 10 রাজাজি মার্গের বাসায় নেওয়া হয় প্রণব মুখার্জির নিথর দেহ। সেখানে রাখা এই ভারতরত্নের একটি ছবিতে শ্রদ্ধা জানান শাসক ও বিরোধী দলের রাজনীতিবিদদের পাশাপাশি বিশিষ্টজনেরা। প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রিয় প্রণবদাকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করেন। একে একে শ্রদ্ধা জানিয়েছেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, লোকসভার স্পিকার ওম বিড়লা, চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, সস্ত্রীক সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষ। প্রায় 3 সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর সোমবার সবাইকে কাঁদিয়ে চলে যান প্রণব মুখার্জি। চিকিৎসাধীন অবস্থায় তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেই কারণেই তার শেষকৃত্য হয়েছে স্বাস্থ্যবিধি মেনে। সামরিক গাড়ির বদলে মরদেহ লোধি রোড মহাশ্মশানে নিয়ে যাওয়া হয় বিশেষ গাড়িতে। প্রণব মুখোপাধ্যায় শুধুই একজন কংগ্রেস নেতা বা কুশলী মন্ত্রী ছিলেন না, একজন রাজনীতিক থেকে হয়ে উঠেছিলেন জননন্দিত রাষ্ট্রনায়ক। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বিভাজনের রাজনীতির এই সময়ে প্রণব মুখার্জি ছিলেন ঐক্য এবং উদারতার প্রতীক। 5 দশকের রাজনৈতিক জীবনে ভারতের রাজনীতিতে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি থেকে ক্রমশ অভিভাবক হিসেবেই পরিচিত হন এই বাঙালি বাবু। বাংলাদেশের রাজনীতিবিদ, কূটনীতিকরাও তাকে স্মরণ করেছেন কৃতজ্ঞচিত্রে। পারিবারিক কোনো রাজনৈতিক ইতিহাস ছাড়াই ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রণব মুখার্জি। অর্থ, প্রতিরক্ষা, পররাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় চালানো, রাজ্যসভা, লোকসভার নেতা, সবশেষ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন সফলভাবে। একাধিকবার সম্ভাবনা ছিল প্রধানমন্ত্রী হবার। তবে এসবের বাইরে ভারতীয় কংগ্রেসের রন্ধে রন্ধে মিশেছিলেন প্রণব মুখার্জি। जिसको पार्टी के आचरण के बारे में, पार्टी के इतिहास के बारे में जानकारी थी तो उनको थी, और उससे बढ़कर किसी और को कभी रही नहीं है। কংগ্রেসের বাইরে প্রণব মুখার্জির ব্যাপক গ্রহণযোগ্যতার কারণ তার উদারনীতি। দল মত নির্বিশেষে সবাইকে জয় করেছেন তার নিজস্বতায়। व्यक्तित्व की इसी खूबी के कारण वे जटिल विषयों में भी राजनीति सहमति बनाने में सफल हो पाते थे। তার মধ্যে একটা সবাইকে নিয়ে চলবার একটা অসাধারণ দক্ষতা এবং সক্ষমতা আমি দেখেছি। সকল মত পথকে সমন্বয় করে একটা জায়গা তৈরি করতে পারেন যেখানে সকলকে নিয়ে পথ চলতে পারে। প্রণববাবু কিন্তু এই গুণটা, অসাধারণ গুণটা ছিল। ভারতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে প্রণব মুখার্জিকে খুবই কাছে থেকে দেখেছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। তার চোখে প্রণব মুখার্জি মানে রাজনীতির সজ্জন ব্যক্তি। আগের রাজনীতিবিদদের মধ্যে যে উদারতার বিষয়টা আমরা শুনতাম, জানতাম, সম্ভবত প্রণববাবু হয়তো সেই উদার রাজনৈতিক যে জেনারেশন তার শেষ প্রতিভূ ছিল। শুধু ভারত না, বাংলাদেশও কৃতজ্ঞ প্রণব মুখার্জির কাছে। ৭১-এর মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ভারত সম্পর্ক, এমনকি আন্তর্জাতিক দরবারে বাংলাদেশের পক্ষে ভারতকে কৌশলগত অবস্থান নেওয়াতে সবসময়ই উদ্যোগী ছিলেন এই বাঙালি বাবু। যে কোনো ক্রাইসিসের সময় আন্তর্জাতিক যে সমস্ত চাপ আসতো, সেই সব সময় ভারতের পক্ষ থেকে উনি আমাদের পক্ষ নিয়ে সমর্থন করতেন, আমাদের পক্ষ নিতেন এবং আমাদের সহযোগিতা করতেন, যাতে করে আমরা এই সমস্ত ক্রাইসিসগুলো উত্তরণ ঘটাতে পারি। সেই ৭১-এর দিনগুলোতে তার যে বাংলাদেশের প্রতি সহানুভূতি, সেটা আমার হৃদয়ে এখনো ভেসে ওঠে। সুদিনে দুর্দিনে সব সময় তিনি বাংলাদেশের পাশে ছিলেন। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে আগামীকাল রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। বুধবার বাংলাদেশের সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। 3 সপ্তাহ দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেলে চিকিৎসাধীন থাকার পর সোমবার সন্ধ্যায় মারা যান ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
5 দশকেরও বেশি সময় রাজনীতিতে সক্রিয় থেকে প্রথম বাঙালি হিসেবে ভারতের রাষ্ট্রপতির পদে আসীন প্রণব মুখোপাধ্যায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে নানা ক্ষেত্রে বন্ধু হয়ে পাশে ছিলেন। 2013 সালে তাকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা দেওয়া হয়। ভারতের সাবেক এই রাষ্ট্রপতির মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিশিষ্টজনেরা। অকৃত্রিম বন্ধু ছিলেন। আমাদের স্বাধীনতা আন্দোলনের শুরু থেকে তিনি তার বিশাল বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সবসময় বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য সহায়তা করে বাংলাদেশের আপামর জনগণের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেন। এদিকে ভারতের সাবেক রাষ্ট্রপতি নড়াইলের জামাইবাবু প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার আত্মীয় স্বজন সহ নড়াইলের মানুষ। নড়াইলের সাথে আত্মীয়তা বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভারতের এই রাষ্ট্রপতি। তার স্ত্রী শুভ্রা মুখার্জির বাড়ি নড়াইল জেলার সদর উপজেলার ভদ্রবিলা গ্রামে। রাষ্ট্রপতি হওয়ার পর 2013 সালে সস্ত্রীক তিনি নড়াইলেও গিয়েছিলেন। 2012 সালে প্রণব মুখার্জি রাষ্ট্রপতি হওয়ায় ভদ্রবিলা গ্রামের মানুষ আনন্দ শোভাযাত্রা করেছিলেন। মিষ্টি বিতরণ ও পূজা অর্চনাও হয়েছিল সেখানে। নড়াইলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল মুখার্জি পরিবারের। সেই সুবাদে প্রণব মুখার্জি হয়ে উঠেছিলেন নড়াইলের জামাইবাবু। অন্য প্রসঙ্গ জানাবো দেশের করোনা পরিস্থিতি। করোনায় আরও 35 জনের মৃত্যু হয়েছে, আর এই নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হল 4,316 জনের। মঙ্গলবার করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। 24 ঘণ্টায় দেশে 92টি ল্যাবে 12,209 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, আর তাতে নতুন করে শনাক্ত হয়েছে 1,950 জন। গত 24 ঘণ্টায় শনাক্তের হার 15.97%। মোট শনাক্তের সংখ্যা 3,14,946। সবশেষ 3,290 জনকে নিয়ে এই পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 2,08,177 জন। গণপরিবহনে 60% বর্ধিত ভাড়া প্রত্যাহার প্রথম দিন থেকেই কার্যকর করা হয়েছে। বাড়তি ভাড়া বাতিল হওয়ায় স্বস্তিতে যাত্রীরা। তবে দূরপাল্লার বাসে স্বাস্থ্যবিধি কিছুটা মানা হলেও রাজধানীতে তা অনুপস্থিত। 1 সেপ্টেম্বর থেকে আগের ভাড়া কার্যকর, এমন ঘোষণায় রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে এভাবে সাইনবোর্ড ঝুলিয়ে আগের ভাড়ায় ফেরার ঘোষণা দিয়েছে অনেক পরিবহন। প্রতিটি কাউন্টারের সামনে টানানো হয়েছে ভাড়ার চার্ট। বাড়তি ভাড়া প্রত্যাহার হওয়ায় স্বস্তি রয়েছে যাত্রীদের। আগে ছিল 550 টাকা, এখন আছে 330 টাকা। গুলিস্তান থেকে কোনাবাড়ি ভাড়া ছিল 60 টাকা, এখন 60 টাকা নিচ্ছে। এক সিট একজন করে যাইতাম, ভাড়া ডবল দিত। এখন এক সিট দুইজন করে যাই, ভাড়া নেই পূর্বের ভাড়া। টার্মিনালগুলোতে বাসে ওঠার সময় জীবাণুনাশক স্প্রে দেওয়া হচ্ছে। বাধ্যতামূলক করা হয়েছে মাস্কের ব্যবহার। মাস্ক ছাড়া করে যাত্রী যাবে না। প্রথম কথা, হ্যান্ড স্যানিটারি আমার গাড়িতে অলওয়েজ আছে এবং কাউন্টারও থাকছে। দুইজন বসতেছে, মাস্ক বাধ্যতামূলক। আমাদের ড্রাইভার, সুপারভাইজার, হেল্পার যারা আছেন ওনারাও মাস্ক পরিধান করতেছেন। সার্বিক পরিস্থিতি তদারকিতে রাজধানীতে 8টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বিআরটিএ। তবে এর একটিতেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ আসেনি। সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। যত আসন তত যাত্রী, অর্থাৎ দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না। মালিক শ্রমিক নেতৃবৃন্দ এ ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন। দূরপাল্লার বাসে চার্ট অনুযায়ী ভাড়া নেওয়া হলেও রাজধানীতে চলাচলকারী গণপরিবহনে বাড়তি ভাড়া চেয়েছেন অনেক পরিবহন কর্মী। স্বাস্থ্যবিধি মানা নিয়েও অভিযোগ রয়েছে যাত্রীদের। এখন আর্থিক দিক থেকে সুবিধা, কিন্তু করোনার যে প্রভাবটা এখন রয়েছে সেই হিসাবে তো দেখা যাচ্ছে যে সমস্যা হতে পারে, রিস্ক এটা আর কি। ভাড়া আসলে ক্যাচাল করে, বুঝছেন। ওই সাধারণ পাবলিক পাইলে একটু বেশি নিতে চায়, এর নিয়ে পরে ভেজাল করে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। এদিকে রাজধানীতে সুষ্ঠু পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ব্যর্থতার কারণে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার ডিটিসিএ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মন্ত্রী বলেন, সমীক্ষা ছাড়া, সম্ভাব্যতা যাচাই ছাড়া ডিটিসিএতে কোনো কাজ হতে দেখেন না তিনি। কবে শেষ হবে সমীক্ষা, কখন নেওয়া হবে প্রকল্প, আর কখনই বা কাজ হবে? ডিটিসি শুধু সমীক্ষা আর সম্ভাব্যতা যাচাইয়ের মধ্যে ঘুরপাক খাচ্ছে। যে কাজই দেওয়া হয় শুধু সমীক্ষা আর সমীক্ষা। যত মিটিং করি
শুধু সমীক্ষার কথা শুনি। করোনাকে প্রতিপক্ষ দাঁড় করিয়ে অনেক কাজেই গতিশীলতা বাধাপ্রাপ্ত হচ্ছে, এটা খুবই দুঃখজনক। করোনার মধ্যেও বৈদেশিক মুদ্রার রিজার্ভে রেকর্ড করল বাংলাদেশ। দেশের ইতিহাসে এই প্রথম রিজার্ভের অঙ্ক ছাড়ালো $3,900 কোটিরও বেশি। করোনাকালে যখন পুরো বিশ্বই টালমাটাল, তখন কিভাবে সম্ভব হলো এই অর্জন? এই প্রশ্নের উত্তর খুঁজেছেন গোলাম কাদির রবু তার দ্বিতীয় পর্বের ধারাবাহিকে। করোনার আতঙ্ক কাটেনি পুরোপুরি, তারপরেও বিশ্বজুড়েই লকডাউন উঠে গেছে কিছুদিন আগেই। এ যেন জীবনের ঝুঁকি নিয়েই জীবিকার তাগিদ। কাজে ফিরেছেন প্রবাসীরাও, আবার টাকা পাঠানোর ক্ষেত্রে গড়েছেন এক নতুন রেকর্ডও। জুলাই মাসেই পাঠিয়েছেন $260 কোটি। দেশের ইতিহাসে এক মাসে এত অর্থ আসেনি কখনোই। আগের জুন মাসেও আসে গেল অর্থ বছরের মধ্যে সবচাইতে বেশি $183 কোটি। অবশ্য ঘুরে দাঁড়ানোর শুরুটা ছিল মে মাস থেকেই। রেমিটেন্সের এই বাড়তি করতেই পাল্টে দেয় পুরো অর্থ বছরের হিসাব নিকাশও। রেমিটেন্স বাড়ার পেছনে একটা বড় কারণ হলো যে যেসব শ্রমিকরা হয়তো দেশে ফিরে আসছেন অথবা দেশে ফিরে আসতে হবে, তারা তাদের সঞ্চিত অর্থ অনেক ক্ষেত্রেই দেশে পাঠিয়েছেন। দেশের পরিবারের যে দুরবস্থা, তার ভিতরেও তারা কষ্ট করে হলেও সেটা পাঠিয়েছেন। বিষয়টি যতটা আশাবাদের, তার আগের চিত্র ছিল ততটাই হতাশার। করোনার সময়ে বিশ্বব্যাপী লকডাউনে বিপাকে পড়ে প্রবাসীরাও, যার শুরুটা হয়েছিল মার্চে। ছড়িয়ে পড়ে প্রবাসীদের চাকুরি হারানো বা কাজ না পাওয়ার শঙ্কাও। এমন পরিস্থিতিতেই দেশে ফেরেন হাজার হাজার প্রবাসী। সব মিলে বড় আশঙ্কা তৈরি হয় তাদের পাঠানো অর্থ বা রেমিটেন্স নিয়েও। রেমিটেন্স কমে যায় মার্চ আর এপ্রিলে। অবশ্য সে ধাক্কা কাটিয়ে পরিস্থিতি ঘুরে দাঁড়ায় মে থেকে, যার ধারাবাহিকতা চলছে এখনো। এভাবে রেমিটেন্স বাড়ায় বাড়ছে রিজার্ভ। হিসাব বলছে এটা দিয়ে মেটানো যাবে 9 মাসেরও বেশি আমদানি খরচ। 2% একটা ইনসেন্টিভ দেওয়া হয়েছিল, সেটার কারণে অনেকেই হুন্ডিতে না পাঠিয়ে তোমার টাকাগুলো ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে পাঠাচ্ছে। প্রবাস আয় বাড়ার কারণে এক্সপোর্ট আবার ধীরে ধীরে বাড়ছে বলে, এবং আমাদের বৈদেশিক সাহায্য আসছে, সেগুলো সব মিলে কারণে আমাদের এখানে রিজার্ভ বাড়ছে। বিশ্লেষকরা বলছেন রেমিটেন্সের পাশাপাশি ছিল বিদেশি ঋণ সহায়তা, আর তেলের দাম কম থাকায় আমদানি খরচ কমে যাওয়াতেও মজুদ বেড়েছে বিদেশি মুদ্রার। সব মিলেই আসলে রিজার্ভ বেড়েছে। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা। অন্যান্য সংবাদ। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। চতুর্থ দফায় 15 দিনের রিমান্ড শেষে আবারও কারাগারে পাঠানো হয়েছে তাকে। বরখাস্ত ওসি প্রদীপকে বিকেল 4টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে হাজির করা হয়। বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব 15 এর সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম জানান, রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে প্রদীপ, সেই সব তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। এর আগে দুপুরে সিনহা হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার 3 সাক্ষীকে তৃতীয়বারের মতো আবারও 3 দিনের রিমান্ডে নিয়েছে র্যাব। তারা হলেন টেকনাফের বাহারছড়ার নুরুল আমিন, নিজামুদ্দিন ও মোহাম্মদ আইয়াস। এক আশুরায় বিরোধের শুরু আর পরের আশুরায় হত্যা করা হয় কিশোর মুন্নাকে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও জড়িতদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওয়াডির এই হত্যার ঘটনায় অংশ নেয়া 13 কিশোর সহ 17 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন সাব্বির আহমেদ। ঘটনার শুরু 1 বছর আগে। তাজিয়া মিছিলে কথা কাটাকাটির পর বিবাদে জড়ায় ওয়ারির বাসিন্দা কয়েকজন কিশোর। পরে সেদিনই তাজিয়া মিছিলের সময় মুন্না ও তার বন্ধু বিজয় সহ কয়েকজনকে মারধর করে অন্য 3 কিশোর বাপ্পি, সায়েম এবং ফেরদৌস। 1 বছর পর এবারের তাজিয়া মিছিলের দিনই বাপ্পি, সায়েমকে মারধর করে বিজয় ও মুন্নারা। সকালের মারধরের প্রতিশোধ নিতে সংগঠিত হয়ে বিকালে আবারও মুন্না তার বন্ধু শাহিনের ওপর চড়াও হয় বাপ্পি, সায়েম ও ফেরদৌস সহ তাদের বন্ধুরা। গুরুতর আহত মুন্নাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন, আর মুন্নার বন্ধু শাহিন এখনো হাসপাতালে। সায়েম এবং বাপ্পি এরা গত বছর
এই আশুরার দিনেই যখন তাজিয়া ফিরছিল তখন তাদের বিজয় নামে নবাবপুর রোডে একজন টেকেরহাট এলাকার তার সাথে গায়ে ধাক্কা লাগে, ফলশ্রুতিতে সেখানে তাদের সাথে মারপিট হয় এবং তাদের সেই পুরনো ঘটনাটা রেশ তারা এবছরে আবার বিজয় সামনে পেয়ে যায় সেই বাপ্পি এবং সায়েমকে। তো এই প্রতিশোধ বা এই পূর্ব বিরোধ থেকেই মূলত এই হত্যাকাণ্ড বা এই গুরুতর জখমের ঘটনাটা ঘটেছে। হত্যায় যারা অংশ নিয়েছে তাদের বেশিরভাগই কিশোর, তাই তাৎক্ষণিকভাবে এর ভয়াবহতা সম্পর্কে বুঝতে পারেনি বলে ধারণা পুলিশের। ফিল্মি যে বিষয়গুলো কাজ করে বয়সের কারণে, বয়সের তারুণ্যের কারণে, সে সেখানে দেখা যাচ্ছে তার সর্বশক্তি দিয়ে আঘাত করছে, কিন্তু সে আঘাতের পরিণতিটা সে কি হতে পারে সেটা তাৎক্ষণিকভাবে ভাবছে কিনা। কেউ কেউ আঘাত করেছে, কেউ কেউ তাদের সাথে এসে তাদের মোরাল সাপোর্টটা দিয়েছে। গ্রেপ্তারকৃত 17 জনের মধ্যে 14 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, বাকি 3 জন রিমান্ডে আছে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। 8টা নিউজ আওয়ারের সময় হলো 22 বিরতি। ফিরে এসে আরো যা থাকছে। ডাক বিভাগের মহাপরিচালককে দুদকে জিজ্ঞাসাবাদ। আবারও আমন্ত্রণ রাত 8টার নিউজ আওয়ারে। এই মুহূর্তে যে সংবাদটি জানাতে চাই, দেশের উপকূলীয় এলাকায় 28,000 মেট্রিক টন ধারণ ক্ষমতার আধুনিক খাদ্য গুদাম নির্মাণ করবে সরকার। তাছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ ও ড্যামরা এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন দ্বিতীয় পর্যায় প্রকল্পের ব্যয় 741 কোটি টাকা বাড়ানোর প্রস্তাবেও সরকার সায় দিয়েছে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এই সংক্রান্ত প্রকল্পটি পাস হয়। প্রকল্পের আওতায় দেশের 19টি জেলার 63 উপজেলায় এসব গুদাম নির্মাণ করা হবে। 3,568 কোটি টাকার এই প্রকল্পের বেশিরভাগ অর্থ ঋণ সহায়তা হিসেবে দেবে বিশ্বব্যাংক। এছাড়াও সিলেট থেকে তামাবিল পর্যন্ত সড়ক 4 লেনে উন্নীত, চাঁদপুরের মতলব থেকে মেঘনা হয়ে বেড়িবাঁধ সড়ক প্রশস্ত, 400 উপজেলার পুকুর নদী খাল সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প সহ মোট 6,629 কোটি টাকার মোট 6টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। মূলধারার সংবাদপত্রগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে তাদের অনলাইন নিউজ পোর্টালে নিবন্ধন দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মঙ্গলবার সচিবালয়ে সম্পাদক পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। সম্পাদক পরিষদের পক্ষ থেকে দ্রুত পত্রিকার অনলাইন নিবন্ধন দিতে তথ্যমন্ত্রীকে অনুরোধ জানানো হয়। তথ্যমন্ত্রী জানান, পত্রিকাগুলোর বকেয়া সরকারি বিল দ্রুত পরিশোধ করতে আবারও তাগাদাপত্র দেবে তথ্য মন্ত্রণালয়। এর আগে সভায় তথ্যমন্ত্রী বলেন, করোনাকালে গণমাধ্যমের মধ্যে সংবাদপত্রের সংকট সবচাইতে বেশি, আর এ সময় করোনা মোকাবেলায় মূলধারার গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন মন্ত্রী। প্রথম শ্রেণীর যে সমস্ত পত্রপত্রিকা বের হয় সেগুলোর অনলাইন রেজিস্ট্রেশনে দেওয়ার ক্ষেত্রে খুব বেশি তদন্তের প্রয়োজন নাই, কারণ এগুলো অলরেডি তদন্ত করেই মোটামুটিভাবে সেই পত্রপত্রিকাগুলো বের হয়, অনেকগুলো স্ক্রিনিংয়ের মাধ্যমে বের হয়। তো আমরা এগুলো অগ্রাধিকার ভিত্তিতে আমরা পত্রিকাগুলোর অনলাইন রেজিস্ট্রেশনের, অনলাইন ভার্সনগুলোর রেজিস্ট্রেশনের আমরা ব্যবস্থা করব। নাগরিকদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে সমন্বিত পানি সরবরাহ প্রকল্প নির্মাণের উদ্যোগ নিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন। এ কারণে ভারতের ইআইসি ওয়াটার টেকনোলজি কোম্পানির সঙ্গে একটি চুক্তি সই হয়েছে আজ দুপুরে। গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষে মেয়র আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ভারতীয় ইআইসি কোম্পানির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আবু জায়েদ মাহমুদ এই চুক্তিপত্রে সই করেন। সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি মেয়র জানান, 8,500 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি বাস্তবায়িত হলে গাজীপুর সিটি কর্পোরেশনকে 8টি জোনে ভাগ করে নাগরিকদের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ করা সম্ভব হবে। আমাদের এখানে প্রায় 3.5 লক্ষ গ্রাহককে আমরা পানি দিতে চাই, সাপ্লাই পানি এবং ইন্ডাস্ট্রিতে। সেজন্য আমরা প্রাথমিকভাবে একটা সিগনেচার করেছি। এটা আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের সাথে আমরা কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় এবং ইন্ডিয়া এবং বাংলাদেশ
যৌথভাবে সেই কাজটি করার জন্য প্রথম পর্যায়ে আমরা এগ্রি হয়েছি। রাষ্ট্রীয় মর্যাদায় ফেনীর দাগনভূঞার নিজ গ্রাম বাসুদেবপুরে বিএনপির প্রথম যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক ভিপি ডক্টর ফেরদৌস আহমেদ কোরেশির দাফন সম্পন্ন হয়েছে। এর আগে দুপুরে দাগনভূঞায় তার মরদেহ পৌঁছে। বিকেলে আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল মাঠে দ্বিতীয় এবং বাসুদেবপুরে তার তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় সম্মাননা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 60-এর দশকে অবিভক্ত পাকিস্তান ছাত্রলীগের সভাপতি ছিলেন কোরেশি। 1961 সালে ডাকসুর ভিপি নির্বাচিত হন তিনি। 71-এ মুক্তাঞ্চল থেকে মুক্তিযুদ্ধের মুখপাত্র হিসেবে দেশ বাংলা পত্রিকা প্রকাশ করেন। গত সোমবার দুপুরে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় মেয়ের বাসায় মারা যান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাংবাদিক, রাজনীতিবিদ ডক্টর ফেরদৌস আহমেদ কোরেশি। অন্য প্রসঙ্গ, ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রকে টানা 3 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সেই সাথে তার দুর্নীতির খোঁজে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে সংস্থাটি। ডাক বিভাগের এই মহাপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ আসে দুদকে। এরপর তা আমলে নিয়ে অনুসন্ধান কমিটি গঠন করা হয় কমিশনের পক্ষ থেকে। সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে ই সেন্টার স্থাপনে অনিয়ম ছাড়াও সারা দেশে উদ্যোক্তাদের 8,500 ল্যাপটপ ক্রয় দুর্নীতি, আউটসোর্সিং এর কাজে অতিরিক্ত বিল উত্তোলনের অভিযোগ রয়েছে। এ ঘটনায় 3 সদস্যের অনুসন্ধান কমিটি করে দুদক। সেই কমিটির প্রধান করা হয় উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনকে। মঙ্গলবার সকাল 10টা থেকে টানা 3 ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলে ডাক বিভাগের মহাপরিচালকের, যদিও নিজেকে নির্দোষ দাবি তার। ডাক বিভাগের যা আছে সবগুলো বিষয় আমরা ইয়েকে বলে গেছি যে সব আমরা করব, কাগজপত্র সবকিছু দিয়ে যাব। আপনি কোটি কোটি টাকা আত্মসাৎ করছেন, এগুলো আপনার ভারতে টাকা পাচার করছেন, এগুলো মিথ্যা কথা। দুদক বলছে অপরাধ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেবেন তারা। তার কাছ থেকে তথ্য পাওয়া যায় কিনা সেই বিষয়গুলো তাকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং এই সমস্ত কেনাকাটা সংক্রান্ত বিষয় এবং প্রকল্প সংক্রান্ত বেশ কিছু কাগজপত্র চাওয়া হয়েছে। বিদেশে টাকা পাচারের অভিযোগও রয়েছে সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। এদিকে চাকরির প্রলোভন দেখিয়ে সরকারি বেসরকারি বিজ্ঞপ্তি জালিয়াতি করে বেকার তরুণ তরুণীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর পুরানা পল্টন থেকে 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। তাদের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির নিয়মিত মামলা করা হবে বলে জানিয়েছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। গ্রেপ্তার হওয়া আমিনা খাতুন ইভা ও শহীদুল ইসলাম পুরানা পল্টনের 50/1 হাবিব টাওয়ারের 8ম তলায় সাপ্তাহিক সময়ের অপরাধ চক্র এবং এবি চ্যানেল নামে আইপি চ্যানেল খুলে প্রতারণা করে আসছিলেন বলে জানান অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট। চাকরির প্রলোভন দেখিয়ে প্রশিক্ষণের নামে সাংবাদিক হিসেবে নিয়োগ দিতেন তারা। নগরীর বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরদের ইন্টারভিউ প্রচারের কথা বলে চাঁদাবাজি এবং ব্রাইট অ্যাসোসিয়েশন নামে একটি ভুয়া কোম্পানি খুলে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় 2.5 কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তাদের ইভা ও শহীদুলের বিরুদ্ধে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যখন বিজ্ঞপ্তি জনবল নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করে, ওই বিজ্ঞপ্তিগুলো কিন্তু তারা কালেক্ট করে তার অফিসে পেয়েছি, এবং ওই বিজ্ঞপ্তিটাকেই তারা কিন্তু শো করে তাদের মতো করে তারা আরেকটা বিজ্ঞাপন বানায়, দিয়ে তাদের একটা দালাল চক্র আছে, নেটওয়ার্কটা খুব স্ট্রং, সারা দেশে ছড়িয়ে আছে। সেই দালাল চক্র যারা নিরীহ এবং বেকার তাদেরকে টার্গেট করে এবং তারা বলে যে এই সরকারি উচ্চ বেতন এবং নিরাপদ চাকরি আপনাদেরকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে। জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। গ্রাহকদের 24 ঘন্টা ব্যাংকিং সম্পর্কিত সকল তথ্য সেবা দেওয়ার জন্য কল সেন্টার চালু করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড SIBL। ব্যাংকের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আনোয়ারুল আজিম আরিফ SIBL কল সেন্টারের উদ্বোধন করেন। এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী ওসমান আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী তৌহিদ উল আলম ও উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সিরাজুল হক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
জানাবো এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। জোয়ারের পানি ও বৃষ্টিতে ঝালকাঠিতে অনেক জমির বীজতলা ও রোপা আমনের চারা পচে গেছে। আমন ধানের লক্ষ্যমাত্রা অর্জন হবে কিনা দেখা দিয়েছে সেই সংশয়। ঝালকাঠির প্রতিনিধি শ্যামল সরকারের পাঠানো তথ্যছবিতে দেখব এই নিয়ে ডেস্ক রিপোর্ট। ঝালকাঠিতে চলতি মৌসুমে ৪৮,০০০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবাদ হয়েছে মাত্র ১০,১২৫ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার শতকরা ১৮ ভাগের মতো। এবার মৌসুমের শুরুতেই কয়েক দফা বন্যা এবং অতিবৃষ্টিতে বীজতলা ও রোপা আমনের চারা পচে যায়। জমি থেকে পানি না নামায় চাষও করা যাচ্ছে না। বীজতলা নষ্ট হওয়ায় দেখা দিয়েছে চারা সংকট। যে পরিমাণ চারা অবশিষ্ট আছে তা দিয়ে লক্ষ্যমাত্রার অর্ধেক জমিও রোপণ করা যাবে না। চাষিদের অভিযোগ, সংকটের এই সময়ে কৃষি বিভাগ থেকে কোনো খোঁজ খবর নেওয়া হচ্ছে না। আমাকে বীজ পাড়া পচে গেছে, ধান ফান পচে গেছে, কৃষি অফিসাররা আমাকে কোনো যোগাযোগ করে না। সব বীজ পচে যাওয়ার পর এখন যে বীজ কোনো জায়গায় কিনে লাগামু এরামও কেউর বীজ নাই। পানি নামতে পারে না, নদীতে ওঠে কিন্তু নামতে পারে না। নামানোর কোনো ব্যবস্থা আমাদের এখানে পচে গেছে। আমাদের ফসল কোনো ফসলই সুস্থভাবে আমরা ঘরে উঠাইতে পারি। তবে কৃষি বিভাগের দাবি, বীজতলা ক্ষতিগ্রস্ত হলেও লক্ষ্যমাত্রা অর্জনে কোনো সমস্যা হবে না। প্রণোদনা হিসেবে ১২০টি বেডের বরাদ্দ পেয়েছি। বিভিন্ন উপজেলায় ৪টি উপজেলায় আমরা বিভাজন করে দিয়েছি। ১২০টা বাসমান বেডই বাস্তবায়ন হয়েছে। আর যদি এরকম কোনো বীজতলা ক্ষতি হয় আমরা এখান থেকে পুষিয়ে নিতে পারবো। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আবারও সময় হলো বাজে চিঠির বিরতি নেবার। ফিরে এসে আরও যা থাকছে। তৃতীয় ও শেষ টি-20তে মুখোমুখি ইংল্যান্ড ও পাকিস্তান। বিরতি থেকে আবারও ফিরে এলাম রাত ৮টার নিউজ আওয়ারে। আর ফিরে এসে এবারে জানাবো এক উৎসবের খবর। ভাদ্র পূর্ণিমার দিনে আজ খাগড়াছড়ির পানছড়িতে ধর্মীয় আচার আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী জুম ধান কাটা উৎসব শুরু হয়েছে। আর এই উপলক্ষে সকালে পানছড়ি আর্যমিত্র বৌদ্ধ বিহার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ধর্ম উপদেশ দেন বিহার অধ্যক্ষ সুদর্শী স্থবির। সেখানে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ পূজা, অষ্ট পরিষ্কার দান সহ নানা আচার অনুষ্ঠান পালন করা হয়। এরপর পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী জুম ধান কাটা উৎসবের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা। এ সময় চাকমা, মারমা ও ত্রিপুরা কৃষানীরা জুম ধান কাটেন এবং গাছের চারা রোপণ করেন। ভিয়েতনাম থেকে ফিরিয়ে আনা ৮৩ বাংলাদেশিকে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে সিএমএম কোর্টের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এই আদেশ দেন। দালালদের খপ্পরে পড়া এসব বাংলাদেশিকে গত 18 আগস্ট ভিয়েতনাম থেকে একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়। পরে ফেরত ১০৭ জনকে উত্তরায় দিয়াবাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। কোয়ারেন্টাইন শেষে ৮৩ জনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে সিএমএম কোর্টে তোলে পুলিশ। গ্রেফতারকৃতরা ভিয়েতনামে অবস্থিত বাংলাদেশি এমবেসি দখলের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। জানাবো দেশের বাইরের খবর। নিজের ছেলের জীবন নিয়ে রাজনীতি করার কোনো ইচ্ছা নাই, জানালেন উইসকনসিনের কেনোসায় পুলিশের গুলিতে পঙ্গু হয়ে যাওয়া কৃষ্ণাঙ্গ জেকব ব্লেকের বাবা। সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে জেকব ব্লেক সিনিয়র বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করে কি লাভ, এসবের চাইতে ছেলের জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ তার কাছে।
পুলিশের গুলিতে ব্লেকের আহত হওয়াকে কেন্দ্র করে যখন বর্ণবাদ বিরোধী বিক্ষোভে উত্তাল কেনোসা, তখন স্থানীয় কর্মকর্তাদের হুঁশিয়ারি অগ্রাহ্য করেই মঙ্গলবার কেনোসা সফর করছেন ট্রাম্প। তবে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করলেও ব্লেকের পরিবারের সঙ্গে দেখা করবেন না তিনি। নিজের গাড়িতে ওঠার সময়ে ব্লেককে পেছন থেকে বেশ কয়েকবার গুলি করে পুলিশ, এতে পঙ্গু হয়ে যান তিনি। জানাবো এবারে ক্লেমন স্পোর্টস নিউজ। তৃতীয় ধাপে ক্যাম্পে যোগ দেয়া বাংলাদেশের 6 তীরন্দাজের করোনা টেস্টে 5 জনেরই রেজাল্ট নেগেটিভ এসেছে। 16 আগস্ট প্রথম ধাপে 8 জন আর্চার নিয়ে টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামে জাতীয় দলের ক্যাম্প শুরু হয়। দ্বিতীয় ধাপে 4 জন এবং শেষ ধাপে আরও 6 জন তীরন্দাজ যোগ দেন ক্যাম্পে। পরের ধাপের 6 জন তীরন্দাজের মধ্যে 5 জনের করোনা টেস্টে নেগেটিভ এসেছে। একজনের নমুনা পরীক্ষার উপযোগী না হওয়ায় বুধবার আবারও তার নমুনা নেওয়া হয়। যাদের রেজাল্ট নেগেটিভ তারা বুধবার থেকে কোচ মার্টিন ফ্রেডেরিকের অধীনে অনুশীলন শুরু করবেন। ইংল্যান্ড পাকিস্তানের তৃতীয় ও শেষ টি-20 ম্যাচ আজ। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 11টায়। বৃষ্টিতে প্রথম টি-20 বাতিল হয় আর দ্বিতীয় ম্যাচে বড় স্কোর করেও পরাজয় এড়াতে পারেননি পাকিস্তান। 5 উইকেটে জিতে সিরিজে এগিয়ে যায় ইংল্যান্ড। এখন তাদের সামনে সিরিজ জয়ের ভালো সুযোগ রয়েছে, কারণ দুর্দান্ত ফর্মে রয়েছেন ইংল্যান্ড ব্যাটসম্যানরা। তবে সমতায় থেকে সিরিজ শেষ করতে চাইবে সফরকারীরা। ফর্মে নেই পাকিস্তান বোলাররা, তাই সিরিজ বাঁচানোর লড়াই কঠিনই হবে তাদের জন্য। শেষ ম্যাচে যদিও একাদশে 2টি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। মোহাম্মদ আমিরের জায়গায় খেলবেন ওয়াহেদ রিয়াজ, আর অভিজ্ঞ শোয়েব মালিকের পরিবর্তে সুযোগ দেয়া হতে পারে জাতীয় দলে এখনও অভিষেক না হওয়া হায়দার আলীকে। খেলার খবর জানিয়ে শেষ করব রাত 8টার নিউজ আওয়ার। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাষ্ট্রীয় সম্মানে সেক্টর কমান্ডার সিআর দত্তকে শেষ শ্রদ্ধা। প্রণব মুখার্জিকে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় শোক। করোনায় আরও 35 জনের মৃত্যু। দেশের ইতিহাসে রেকর্ড রিজার্ভ $3900 কোটি। রিমান্ড শেষে কারাগারে ওসি প্রদীপ। বিরোধের জেরে কিশোর মুন্না খুন, গ্রেফতার 17। ডাক বিভাগের মহাপরিচালককে দুদকে জিজ্ঞাসাবাদ। এবং তৃতীয় ও শেষ টি-20তে মুখোমুখি ইংল্যান্ড ও পাকিস্তান। এই ছিল রাত 8টার নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। আর ATN নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন SPRT স্পেসেন এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।